আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। নৈশভোজ শেষ করে নামিরার কক্ষে বসে আছে ওমর। তার মাথায় অসংখ্য চিন্তার কোলাহল। চাচা ওসামার সাথে থাকা লোকটাকে কে তাকে এবং হামজালকে মারতে চায়। অনেক ভেবেও কাউকে সন্দেহের কাঠ করে দাঁড় করতে পারছে না। তবে কখনো কখনো মনে হয় মানুষটা কি ইনিপি, মনে হয় না সে নয়, অন্য কেউ। সে অন্য কেউটা কে? মানুষটা কি এই রাজ্যে, নাকি কোনো ভিন রাজ্যের ব্যক্তিরা এসব করছে শাহিরকে দখল করার জন্য? না, ওমরের মনে হচ্ছে সে এই রাজ্যেরই। কিন্তু কে হতে পারে? এই রাজ্যে কে রয়েছে যার রাজকুমারের প্রতি এত ক্ষোভ? যেই হোক না কেন সে ভীষণ সাংঘাতিক। নিজেকে রক্ষা করার জন্য সে চাচা ওসামাকে মেরে ফেলেছে ভীষণ নিষ্ঠুরভাবে। তার মানে সেই লোকটা বুঝতে পেরেছিল সে সব জেনে গেছে। চাচা ওসামা তার নাম প্রকাশ করে দেবে বলেই লোকটা মেরে ফেলেছে ওনাকে। ভীষণ সতর্ক লোক। একদিকে নেকড়ে আতঙ্ক, অপরদিকে এই দুশ্চিন্তা। কি করবে বুঝতে পারছে না ওমর। নেকড়ের ব্যাপারটা সমাধান কি করে করবে? চিকিৎসকদের সাথে সে কথা বলেছিল নেকড়ের কামড় থেকে মানুষের নেকড়ের পরিণত হওয়ার রুখতে কোনো প্রতিষেধক তৈরি করা যেতে পারে কিনা, কিন্তু কোনো চিকিৎসকেরই এমন প্রতিষেধক সম্পর্কে ধারণা নেই। এমন মানব নেকড়ে হতে পারে সেই নেকড়ের কামড়ে আবার সাধারণ মানুষও নেকড়েতে পরিণত হতে পারে, এসব তো তাদের জানা ছিল না। তাহলে এটার প্রতিষেধক সম্পর্কে তারা কিভাবে জানবে? কিভাবে সাধারণ মানুষ কামড় খেয়ে নেকড়ে হওয়া থেকে রেহাই পেতে পারে? এবং ইতিমধ্যে নেকড়েতে পরিণত হওয়া মানুষরা কিভাবে আবার স্বাভাবিক হতে পারে? এটা কেবল সেই বলতে পারবে। যে মানুষটা সাইডে এই অভিশপ্ত নেকড়ে ছড়ানোর পিছনে দেয় সেই মানুষটা চিকিৎসক ইনিভির। তাই তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে রাজধানীর যেসব বাসিন্দা নেকড়ের কামড় খেয়েছে রাজধানীটাকে সুরক্ষিত রাখার জন্য সেসব মানুষদের বন্দি করা খুব জরুরি। সব আক্রান্ত মানুষদের বন্দি করা হয়ে গেলে বাকি 3 অঞ্চলের নেকড়েদের একটা ব্যবস্থা করতে হবে। কিন্তু কি ব্যবস্থা গ্রহণ করবে? ওই অঞ্চলগুলোতে গেলে নেকড়েদের সাথে মানুষদের যুদ্ধ বেঁধে যাবে। এতে নেকড়ে মারা যাবে আর সাধারণ মানুষও। নেকড়েগুলো তো আসলে মানুষ। যদি এত মানুষদের মেরে ফেলা হয় তাহলে রাজ্য ভীষণ দুর্বল হয়ে যাবে। আর যদি নেকড়েদের সাধারণ মানুষের রূপান্তর করা না যায় তবে তাদের মেরে ফেলা ছাড়া আর কোনো উপায়ও নেই। না মারা হলে রাজ্য ধ্বংস হয়ে যাবে। ওমরের চোখে জল ভরাট হয়। হামজালার সাথে কি করবে? হামজালাও তো এখন একজন নেকড়ে। বাকি নেকড়েদের সাথে যা করতে পারবে তা তো নিজের ভাইয়ের সঙ্গে করতে পারবে না। হ্যাঁ, এদিক বিবেচনায় তাকে স্বার্থপর বিবেচনা করা হতে পারে। হামজালার জন্য সে স্বার্থপর হতে রাজি, নিজের নীতি বোধকে ভুলতে রাজি। দরজা খোলার শব্দে সচেতন হয়ে উঠল ওমর। চোখ মুছল নিজের, তাকালো নামিরার দিকে। নামিরা চায়ের পাত্র এগিয়ে দিল ওমরের দিকে। ওমর এ সময় যা আশা করেনি সে নামিরার হাত থেকে কাপটা নিল, ধন্যবাদ জানালো নামিরাকে। নামিরা ওমরের পাশে বসে চায়ের কাপে চুমুক দিয়ে বলল, কি ভাবছেন? চিন্তিত দেখাচ্ছে আপনাকে। বোকার মতো প্রশ্ন করলাম, তাই না? যা কিছু হচ্ছে তাতে চিন্তিত থাকাই স্বাভাবিক। কি নিয়ে ভাবছেন সেটাও আমি জানি। দীর্ঘশ্বাস ত্যাগ করলো নামিরা। এরপর কিছুক্ষণ নীরব রইল সে। ওমর কিছু বলল না মাঝখানে। কিছুক্ষণ পর নামিরা হঠাৎ বলল, একটা কথা জিজ্ঞেস করব? ব্যাপারটা অনেক আগে থেকেই আমার মাথায় ঘুরপাক খাচ্ছে, তবে আপনাকে বলা হয়নি। প্রথম রাজকুমার তো একটা জন্তুর কামড় খেয়েছিল। সেটা ঠিক কী জন্তু ছিল? ওটা কি নেকড়ে ছিল? ওমর কিছুটা অপ্রস্তুত হলো। কেন যেন তার মনে হচ্ছিল এই প্রশ্নটার সম্মুখীন হতে হবে তাকে একসময়। অবশেষে হলো। মানুষের মনে এই সন্দেহটা জাগতে পারে হামজালাও তো একটা জন্তুর কামড় খেয়েছিল। সেটা কি নেকড়ে নয়? কিন্তু সৌভাগ্যবশত সন্দেহটা কেবল নামিরের মনেই হয়েছে। প্রশ্নকারী অন্য কেউ হলে ওমর সত্যটা স্বীকার করতো না, বরং হামজালার জন্য মিথ্যাও বলতো। কিন্তু নামিরাকে সে মিথ্যা বলতে পারল না, প্রশ্নটাও এড়িয়ে গেল না। বলো, নেকড়ে ছিল ওটা। হামজালা নেকড়ের কামড় খেয়েছে। এর মানে আপনি নিশ্চিতভাবে জানেন প্রথম রাজকুমারকে নেকড়েই? কথা সম্পূর্ণ না করে থামলো নামিরা। ওমর বলল, হ্যাঁ জানি। অনেক আগে থেকে হামজালা একটা নেকড়েকে স্বপ্নে দেখতো। তখন রাজ্যে নেকড়ে রয়েছে সে ব্যাপারটা প্রকাশও পায়নি। ওর স্বপ্নের ব্যাপারে বলেছিল আমাকে। একটা অদ্ভুত জন্তুকে স্বপ্নে দেখতো। ওটার মুখ ছিল নেকড়ের ন্যায়, কিন্তু ওটা সাধারণ নেকড়ের থেকে আলাদা ছিল। ওর মনে হতো ওই প্রাণীটা আসলে অর্ধ মানব ও অর্ধ পশু। আর ও যখন কামড় খেয়েছিল ও আমাকে বলেছিল ওর স্বপ্নে দেখা সেই জন্তুটাই ওকে কামড়িয়েছে, অর্থাৎ ও নেকড়ের কামড় খেয়েছিল। এর মানে যুবরাজ এখন একজন নেকড়ে?
প্রশ্ন করতে গিয়ে গলা সামান্য কাঁপলো নামিরার। দু চোখ বুজে ফেল ওমর। নামিরা উপলব্ধি করতে পারছে ওমরের হৃদ ব্যথা, আর উপলব্ধি করতে পেরে তারও ভীষণ কষ্ট হচ্ছে। মারোয়া নেকড়ের কামড় খাওয়াতে তার যতটা কষ্ট হয়েছে, ওমরের তো তার চেয়ে বেশি কষ্ট হয়েছে। হামজালা তার সহোদর ভাই, জন্ম লগ্ন থেকে তারা দুজন একসাথে। এটি ভীষণ মর্মভেদী। নামিরা কি বলে ওমরকে প্রবোধদান করবে বুঝতে পারছে না। ওমর বলল, উত্তরাঞ্চলে গিয়ে যখন দেখেছিলাম নেকড়েগুলো মানুষ হয়ে গেছে, ওগুলো আসলে মানুষ, তখনই আমার সন্দেহ হয়েছিল এবং আমি পরে নিশ্চিত হলাম। হামজালাই আমাকে নিশ্চিত করিয়েছিল যে ও একজন নেকড়ে। নামিরা এসব শুনে বাকশূন্য হয়ে রইল কিয়ৎক্ষণ। শাহিরের যুবরাজ কিনা একজন নেকড়ে, সাংঘাতিক ব্যাপার। ভবিষ্যৎ রাজা কে হবে তাহলে? নামিরা বলল, যুবরাজের কি হবে? তাকে বন্দি করবেন না? ওকে বন্দি করার মানসিক ক্ষমতা আমার নেই। যদি নেকড়েতে পরিণত হওয়া মানুষদের আর কোনোভাবে স্বাভাবিক অবস্থায় না ফেরানো যায়, তবে মেরে ফেলা হবে। হামজালাকে বন্দি রাখা হলে সবাই জেনে যাবে ও একজন নেকড়ে। বাকি সবার সাথে সাথে ওকেও মৃত্যুদণ্ড দেয়া হবে। কি করে ওকে এভাবে মরতে দেব? পারবো না আমি। আমাকে এতটুকু স্বার্থপর হতেই হবে। নেকড়েতে পরিণত হওয়া মানুষদের স্বাভাবিক অবস্থায় না ফেরানো গেলে মেরে ফেলা হবে। এই কথায় নামিরার বুকে জ্বলন সৃষ্টি হচ্ছে। এর মানে তো মারোয়াকে মেরে ফেলা হবে যদি ও নেকড়ে হয়ে যায়। কষ্টে গলার কাজটা আটকে আসে নামিরার। ওমরের কণ্ঠ শুনতে পেল, আর আমার ধারণা হামজালা কারো ক্ষতি করবে না। ও হয়তো কারো দ্বারা নিয়ন্ত্রিত নয়। ও নিজেকে নিজে নিয়ন্ত্রণ করতে পারে। উত্তরাঞ্চলের ওই নেকড়েগুলো যারা আমাদের উপর হামলা করেছিল, তারা কারো দ্বারা নিয়ন্ত্রিত ছিল। আর আমি জানি কার দ্বারা নিয়ন্ত্রিত ছিল। চিকিৎসক ইনিভিরের। সাহাইরে নেকড়ে ছড়ানোর পেছনে চিকিৎসক ইনিভির আছে। কি বলছেন? হ্যাঁ, সত্য এটা। এটা যে সত্য, এটার প্রত্যক্ষ প্রমাণ দিতে পারবো না, তবে কেন তাকে মূল দায়ী ভাবছি সেটা বলতে পারি। কাজেমা নামের মেয়েটা বলেছিল না, ইনাল রাজ্যে মানুষ সাধনা করে নেকড়ের রূপ পেতে পারে। চিকিৎসক ইনিভির 1 বছর ইনাল রাজ্যে গিয়ে থেকেছে। যদিও সে বলেছে চিকিৎসাবিদ্যায় উন্নতি লাভের জন্য গিয়েছিল, কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যে কথা। সে সম্ভবত নেকড়ের সাধনা করতেই গিয়েছিল। সে একজন নেকড়ে। সে আসার পরই সাহাইরে নেকড়ের অস্তিত্ব সৃষ্টি হয়েছে। হামজালা স্বপ্নে নেকড়ে দেখেছে। আমার ধারণা ইনিভিরি হামজালাকে কামড়ানো ও ওর স্বপ্নে দেখা সেই নেকড়ে। রানী আলহামকেও সেই মেরেছে। হামজালা তার ব্যাপারে সব জানে, কিন্তু আমাকে কিছু বলছে না। নিজের সত্যটা বললেও হামজালা চিকিৎসক ইনিভিরের সত্যটা লুকিয়ে যাচ্ছে। হয়তো ভয় পাচ্ছে ইনিভির ওর পরিচয় সবাইকে বলে দেবে, নয়তো ইনিভিরের প্রতি ওর প্রবল ভালোবাসার জন্যও বলতে পারছে না। কিন্তু ও অন্তত আমাকে বলতে পারত, বলেনি। বলার দরকারও নেই এখন অবশ্য, কারণ আমি এখন নিশ্চিত। নামিরা ওমরের সব কথা খুব মনোযোগ সহকারে শুনল। তাকে প্রত্যক্ষ প্রমাণ দেওয়ার প্রয়োজন নেই, কারণ নামিরা এতটুকু শুনেই বিশ্বাস করলো ইনিভিরের এসবের মূলে রয়েছে। একটা সময় চিকিৎসক ইনিভিরকে তার খুব পছন্দ ছিল। মেয়েটা দেখতে অপূর্ব সুন্দর। এত সুন্দর মেয়ে সে নিজের রাজ্য কিংবা শাহিরের এর আগে দেখেনি। এর মানে চিকিৎসক ইনিভিরেরও এ রাজ্যে আসাটা ছিল উদ্দেশ্য ভিত্তিক। তার উদ্দেশ্য কি ছিল? এই রাজ্যে নেকড়ে ছড়িয়ে রাজ্যকে ধ্বংস করা। কিন্তু কেন? এ রাজ্যের সাথে তার শত্রুতা কিসের? আমিও তাই ভাবছি। এ রাজ্যের সাথে তার কি শত্রুতা, এটা তো কেবল সেই বলতে পারবে। ওমর জানালার কাছে গিয়ে দাঁড়ালো। চাঁদটাকে দেখছে। আগামীকাল পূর্ণিমা। নামিরা কি বলল, আগামীকাল এক বিশেষ পূর্ণিমার রাত, জানো তো? হ্যাঁ, 4 বছর পর পর এই পূর্ণিমাটা আসে। চাঁদ অনেক বেশি উজ্জ্বল থাকে এবং চাঁদটাকে দেখতে অনেক বড় লাগে। আমাদের জেরজার মানুষেরা এই পূর্ণিমার রাতটাকে ভীষণ শুভ মনে করে। রাতে ছোটোখাটো মেলা বসতো, আনন্দ হতো। আমার অবশ্য সেই মেলায় যাওয়ার ভাগ্য হতো না। আচ্ছা, আপনাদের এখানে মেলা হয় না এই বিশেষ রাতটায়? না, এখানে রাত ঘিরে মেলা হয় না, তবে 3 দিন পর একটা মেলার দিন আছে। কিন্তু এখন তো পরিস্থিতি আনন্দ করার মতো নয়। এবার হয়তো সেই মেলা হবে না। আমাদের জীবন থেকে কি আনন্দ হারিয়ে যাচ্ছে রাজকুমার? কেন এমন বোধ হয়? সামনে আমাদের খুব দুঃখের দিন আসতে চলেছে। তেমন দিন আসবে না, চিন্তা করো না। তারা তাকিয়ে থাকে চাঁদের দিকে। কেউ কোনো কথা বলে না দীর্ঘক্ষণ। সময় কেটে যায় এভাবে। কানে হঠাৎ পরিচিত পাখির ডাক আসে। লুইমি বাইক থেকে উড়ে আসছে তাদের খোলা জানালার দিকে। নামিরা হাত বাড়ায়। লুইমি এসে তার হাতের তালুতে বসে। নামিরা লুইমির ছোট্ট মাথায় আঙ্গুল বুলিয়ে দিতে দিতে বলল, লুইমি, একটা ঠোকর দাও তো রাজকুমারকে।
ওমর হেসে ফেল নামিরার পাখিগুলোকে দাও এমন নির্দেশে। রসঙ্গ গলায় পড়ল, তোমার পাখি তাহলে অকালে প্রাণ হারাবে। নামিরাও হেসে ফেল ওমরের কথাই। সেনাপতি ওসামার জানাজা হলো রাজধানীর সবচেয়ে বৃহৎ মসজিদ প্রাঙ্গণে। রাজধানী কোনো লোক জানাজায় অংশগ্রহণ করা থেকে বিরত থাকেনি। সেনাপতি ওসামাকে দাফন করার পর রাজা ইজলাল জানাজার অংশগ্রহণ করা সবার সামনে সেনাপতি ওসামার রাজকুমারদের হত্যা করার চেষ্টা সম্পর্কে অবগত করলেন। যেহেতু ওমর একদিন জনসম্মুখে তার নামে অভিযোগ করেছিল, তাই তিনি নিজেকে কাটিয়ে নিলেন ওসামার নাম বলে। কিন্তু সেনাপতি ওসামার আগে যে তিনি নিজেই 2-3 বার হত্যা চেষ্টা চালিয়েছিলেন রাগের বশে, সে কথা তিনি স্মরণ আনলেন না। তিনি প্রজাদের কথা দিলেন তিনি সেনাপতি ওসামার খুনি ও রাজকুমারদের হত্যা করতে চাওয়া অজ্ঞাতকে খুঁজে বের করার যথাসাধ্য চেষ্টা করবেন। এও বলেন রাজ্য থেকে নেকড়ে নিধনও তিনি অক্লান্ত পরিশ্রম করবেন। তার ভাষণ শেষ হলেই প্রজারা এক একে প্রস্থান করতে শুরু করলো। ওমর চলে যাচ্ছিল। রাজা ইজলাল ও এক মন্ত্রীকে পাঠিয়ে ওমরকে ডেকে আনলেন। ওমর রাজার আহ্বানকে এড়িয়ে গেল না, রাজার কাছে এলো, কুনিশ করলো তাকে। রাজা ইজলাল বললেন, আমার উপর অভিমান করে আছো ওমর? ওমর প্রশ্নের উত্তর দিল না। রাজা ইজলালও আর প্রশ্নের আশা না করে বললেন, ওসামা মারা গেছে, নতুন একজনকে সেনাপতির দায়িত্ব পালনের জন্য নিযুক্ত করতে হবে। যেহেতু ওসামা ব্যতীত তোমার সাথে সৈন্যদের বোঝাপড়াটা ভালো, আমি চাই যতদিন না পর্যন্ত নতুন সেনাপতি নির্বাচন করা হবে তুমি সৈন্যদের দিক নির্দেশনা দাও। তোমার জন্য এখন থেকে প্রাসাদ উন্মুক্ত করা হলো বিনা শর্তে। রাজ্যের এমন বিপদপূর্ণ সময়ে আমাদের মাঝে দ্বন্দ্ব না পুষে একজোট থাকা উচিত। রাজ্য থেকে এই অভিশাপ নেকড়ে নিধনে তোমার সাহায্য একান্ত প্রয়োজন। আমাদের মনে যাই থাকুক না কেন, এমন সময় সেটা ভুলে যাওয়া উচিত। পরে কি করব সেটা পরের ব্যাপার। যতদিন না এই নেকড়ের সমাধান করতে পারছি, আমরা আবারও আগের মতো থাকি, একসাথে কাজ করি। ওমর চুপচাপ রাজার কথাগুলো শুনে গেল। কি যেন ভাবছে সে। আসলে এই নেকড়ের সমাধান করতে তার রাজার সাহায্য প্রয়োজন, আর রাজার দিকে ভাবতে গেলে রাজারও তাকে এই মুহূর্তে প্রয়োজন। রাজার কথা ঠিক, রাজ্যের এই বিপদের সময় তাদের নিজেদের মধ্যকার দ্বন্দ্ব ভুলে যাওয়া উচিত। শাহিরের সুরক্ষার জন্য ভিন রাজ্য থেকেও কিছু সৈন্য নিয়ে আসা প্রয়োজন। কোনো ভিন রাজ্যে সে সহযোগিতা চাওয়ার পত্র রাজা ইজলালকে লিখতে হবে। নেকড়ের মোকাবিলার জন্য অন্যান্য ক্ষেত্র রাজার সাহায্য থাকলে সুবিধা হবে। ওমর রাজ্য ও রাজ্যের মানুষদের কথা চিন্তা করে বলল, বেশ, আমি আপনার প্রস্তাবকে সমর্থন করছি মহারাজ। যতদিন পর্যন্ত না নেকড়ের ব্যাপারটা সুরাহা হচ্ছে, আমরা ততদিন আমাদের মাঝে কি হয়েছিল সেটা ভুলে থাকবো। রাজা ইজলাল খুশি হলেন। অতিরিক্ত সৌহার্দ্য দেখাতে গিয়ে তিনি আলিঙ্গনও করলেন ওমরকে। তার এই কাজে ওমরও সহ সবাই চমকে গেল। রাজা ইজলাল বললেন, প্রাসাদে চলো, আমাদের নেকড়ে নিয়ে আলোচনা করতে হবে। রাজা ওমরকে অন্য কোথাও যাওয়ার সুযোগ দিলেন না, নিজের সাথে প্রাসাদে নিয়ে এলেন। অনেকদিন পর প্রাসাদে প্রবেশ করতে গিয়ে কেমন ইতস্তত বোধ হলো ওমরের। প্রাসাদে প্রবেশের পর হামজালা তার পিঠে এক হাত রেখে হাস্যমুখে বলল, প্রাসাদে স্বাগত আমার ভাই। ওমর প্রত্যুত্তরে হাসি উপহার দিতে পারল না। সত্যি বলতে ভালো লাগছে না তার প্রাসাদ। রাজপ্রাসাদ থেকে দূরত্বের প্রভাবেই হয়তো এমন বোধ হচ্ছে। ইমিনা ওমরের আসার খবর পেয়ে এক মুহূর্ত দেরি না করে এলো দেখা করতে। আনন্দিত গলায় বলল, অনেকদিন পর আপনাকে প্রসাদে দেখে সত্যিই ভালো লাগছে ভাই। ওমর ইমিনার মাথায় সিনের হাত রাখলো। ইমিনা বলল, আমি আপনার পছন্দের খাবার তৈরি করার জন্য বলছি রাধুনিকে। আজ আপনাকে প্রসাদে ফিরতে দেখে আমি সত্যিই আনন্দিত। ইমিনা যেমন দ্রুত পদক্ষেপে এসেছিল তেমনি দ্রুত পায়ে চলে গেল আবার। রাজা ইজলাল মন্ত্রী, রাজকুমারদের ও গোয়েন্দাদের প্রধানকে নিয়ে চলে গেলেন রাজসভাতে। সেখানে নেকড়ে নিয়ে দীর্ঘক্ষণ এক বৈঠক চলল। ওমর নিজের সমস্ত পরিকল্পনা সবার সামনে পেশ করলো। ইনাল রাজ্যে সে কয়েকজন চর পাঠাতে চায় নেকড়ে সম্পর্কে খোঁজ খবর নেওয়ার জন্য। কিভাবে কেউ নেকড়ে হতে পারে, কারো মাঝ থেকে নেকড়ে সত্তায় বিলীন করার কোনো উপায় আছে কিনা, কে কে ঠিক নেকড়ে হওয়ার জন্য সাধনা করেছিল, কতজন সফল হয়েছিল, এসব জানাই তাদের উদ্দেশ্য। যদি জানতে পারে কোনোভাবে শাহিরের যে অবস্থা, তাতে তাদের বাড়তি সৈন্য প্রয়োজন হবে। এজন্য কোনো এক ভিন রাজ্যে কিছু সৈন্য চেয়ে চিঠি পাঠাতে হবে। সিদ্ধান্ত হলো ইনামে পাঠানো হবে চিঠি। যুবরাজ ইলদিজ বর্তমানে তাদের রাজ্যে থাকায় ও নেকড়ে সম্পর্কে সে সব জানায় জন্য সৈন্য পাওয়া আরও সহজ হবে। যুবরাজ ইলদিজকে ডেকে পাঠানো হলো প্রাসাদে। ইলদিজ আজ রাতেই নিজের রাজ্যে যাবে বলে সিদ্ধান্ত নিয়েছে। সে বলল, চিঠি প্রয়োজন নেই, সে নিজেই সৈন্য পাঠানোর ব্যবস্থা করবে। রাজধানীতে যারা নেকড়ের কামড় খেয়েছে তাদের খুঁজে বের করে বন্দি করা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ তাহলে রাজধানীর সাধারণ মানুষদের নতুন করে আক্রমণ হওয়ার সম্ভাবনা কমে যাবে।
ইউনাম থেকে সৈন্য এলে তারা একসঙ্গে সব সৈন্য নিয়ে একে একে উত্তরাঞ্চল ও হান্দে দক্ষিণ অঞ্চলে নেকড়েদের বন্দি করবে। এজন্য বন্দিশালা বৃদ্ধি করতে হবে। আজ থেকেই নতুন বন্দিশালার কাজ শুরু করা হবে। ওমর সবশেষে যে ইচ্ছে প্রকাশ করলো তা হলো, আমি চিকিৎসক ইনিভিরকে বন্দি করতে চাই মহারাজ। ওমরের একথায় সবাই চমকালো। মন্ত্রীরা অবাক হয়ে ভাবল, ওমর একজন রাজবধূকে কেন বন্দি করতে চায়? গতকালও নাকি ওমর মেয়েটাকে বন্দি করেছিল। তারা শুনেছে রাজা নিজে গোয়েন্দা কার্যালয়ে গিয়ে মুক্ত করে এনেছিল নিজের পুত্রবধূকে। কেন বন্দি করেছিল ওমর? এখনো বা কেন বন্দি করতে চাই? হামজালা ওমরের কথা শুনে রাগপূর্ণ গলায় ডাকলো। ওমর, ওমর ভাইয়ের ডাকে গুরুত্ব দিল না, ফিরেও তাকলো না হামজালার দিকে। রাজা ওমরের এমন কথায় বিরক্ত বোধ করছেন। তিনি জানেন ওমর কেন ইনিভিরকে বন্দি করতে চায়। ওমর দাবি করেছে ইনিভির একজন নেকড়ে, শুধু তাই নয়, ওমর বলেছে শাহিরে নেকড়ে ছড়িয়েছে ইনিভিরের জন্যই। এটা সম্পূর্ণ ভুল কথা বলেই তিনি মনে করেন। অত সুন্দর ভদ্র নম্র মিষ্টি মেয়েটা কিছুতেই নেকড়ে নয়, আর নেকড়ের সাথে ওর কোনো সম্পর্কও নেই। যে ইনিভিকে এসব বলে উপযুক্ত করে সে ভীষণ এক বোকাই বলে ধারণা রাজা ইসলালের। কিন্তু ওমর তো বোকা নয়, অহেতুক ইনিভিকে বন্দি করার ছেলেও নয়। তাহলে কেন বন্দি করলো সেটাও সে জানে। ওমর হয়তো এখন ইনিভিকে বিয়ে না করার ভুলটা বুঝতে পারছে, আফসোসে দগ্ধ হচ্ছে। আর এই আফসোসই হয়তো ওকে ওর ভাই ও ভাতৃবধূর সুন্দর সংসারের প্রতি ক্ষোভ সৃষ্টি করিয়েছে। ওমর সহ্য করতে পারছে না ইনিভির হামজালার সাথে সুখে শান্তিতে সংসার করছে, তাই মিথ্যা অপবাদ দিয়ে সুন্দর সংসারটা ভাঙার প্রয়াস করছে। এটা একদিকে যেমন খারাপ বিষয়, তেমনি আবার ভালো। দেরি করে হলেও তার ছেলে নিজের ভুলটা বুঝতে পেরেছে। এখনই তো তাদের শত্রু ওই জেজা রাজকন্যার প্রতিও ওমরের ভালোবাসা নড়বড়ে হয়েছে। এই সুযোগে নেকড়ের ব্যাপারটা মিটিয়ে গেলে তিনি ওমর আর নামিরার বিচ্ছেদ করিয়ে দেবেন। এরপর ওমরকে ভিন রাজ্যের কোনো সুন্দরী রাজকন্যার সাথে বিয়ে দেবেন। যাই হোক, এসব নিয়ে ভাবার সময় এখন নয়। তিনি ওমরকে বলেন, কেন ইনভিরকে বন্দি করতে চাও? কারণ সাহাইরে নেকড়ে তার জন্যই ছড়িয়েছে। সে একজন নেকড়ে। ইনাল রাজ্যে গিয়ে সে নেকড়ে হওয়ার জন্য সাধনা করেছে। সে আসার পরই তো নেকড়ের অস্তিত্ব সৃষ্টি হয়েছে সাহাইরে। নিঃসন্দেহে আজ সাহাইরে যত বিপদ তা তারই কারণে। সেই দায়ী। রানী আলহামকেও সেই হত্যা করেছে। হামজালা আসন ছেড়ে দাঁড়িয়ে গেল। ওমর এভাবে সবার সামনে ইনিভিরের ব্যাপারে বলে তারই বিপদ। সে ইনিভিরের পরিচয় প্রকাশ পাওয়া রুখতে না পারলে ইনিভির তাকে করুণা করবে না, সবাইকে বলে দেবে সেও একজন নেকড়ে। ইনিভির এ নিয়ে তাকে হুমকিও দিয়েছে। সে ওমরকে চড়াকলাই বলে উঠল, বাড়াবাড়ি করছো ওমর। অযথাই তুমি ইনিভিরের উপর দোষ চাপাচ্ছ। ও এসবের সাথে যুক্ত নয় একদমই। ওর সম্পর্কে বাজে কথা বলা বন্ধ করো। হামজালা এখন ইনিভিরের দোষ ঢাকার চেষ্টা করছে। এটা কিছুতেই মানতে পারছে না ওমর। ইনিভির সম্পর্কে সত্যটা তো তাকে বা অন্য কাউকে বলছেই না, বরং লোকানোর চেষ্টা করে অনেক করছে। সেও হামজালার প্রতি বিরক্ত হয়ে কিছুটা উচ্চস্বরেই বলে উঠল, তুমি বন্ধ করো এসব। আমার কথার বিপরীতে আর একটা কথাও বলো না চিকিৎসক ইনিভিরকে নিয়ে। আর শুনতে চাই না, বিরক্ত হয়ে গেছি। তাই এবার থামো। সবাই অবাক হয়ে দেখছে ওমর ও হামজালাকে। দুই ভাইকে কখনো একে অপরের সাথে এমনভাবে কথা বলতে দেখেনি তারা। দুই রাজকুমারকে কতটা ভালোবাসে তা এই রাজ্যের প্রত্যেকের জানা। তাও যে কখনো একে অপরের সাথে এভাবে কথা বলবে সবার সম্মুখে, এটা ছিল অভাবনীয়। আমার সাথে এভাবে কথা বলছো তুমি? চাইনি বলতে, তবুও বলতে হলো। তুমি বাধ্য করিয়েছ। দয়া করে বন্ধ করো এই ভান। ভান? গভীর বিস্ময় নিয়ে বলার চেষ্টা করলো হামজালা। সে আশা করেনি ওমর সবার সামনে এই কথাটা বলবে। সে বলল, তুমি এটা কি বলছো? আমি ভান করছি? আমিও সবার আগে রাজ্যের ভালোর কথাই ভাবি। যদি ইনিভির সত্যি নেকড়ে হতো আর নেকড়ে ছড়ানোর পিছনে দায়ী হতো, আমি নিজেই ওকে শাস্তি দিতাম। তুমি এটা কি করে বলতে পারো আমাকে? তোমার কাছে কি প্রমাণ হচ্ছে ইনিভিরের বিরুদ্ধে? ওমর কিছু বলতে কেউ থেমে গেল। হামজালাকে কিছু বলার আগ্রহ পাচ্ছে না। আর রাজা ইসলাম তার চূড়ান্ত কথা জানিয়ে দিলেন, আমি তোমাকে ইনভিরকে বন্দি করার অনুমতি দিলাম না ওমর। রাজা ইসলাম অনুমতি দেবেন তা ওমর আশা করেনি। সে সব কিছুর প্রতি বিরক্ত হয়ে গেছে এই মুহূর্তে। অনুমতির প্রয়োজন নেই, যা কিছু করার অনুমতি ছাড়াই করবে। ওমর আসন ছেড়ে উঠে দাঁড়ালো, বলল, দরকার নেই আপনার অনুমতির। যা বোঝার আমি বুঝে নেব। বলে সে সব ত্যাগ করলো। ওমরের পিছন পিছন বের হয়ে গেল হামজালা। ওমরকে পিছনে ডাকলো সে। ওমর। ওমর ডাক শুনো দাঁড়ালো না। দ্বিতীয়বার ডাকলো হামজালা, আগের চেয়ে উঁচু গলায়। ওমর। এবার ওমর দাঁড়ালো। হামজালা বলল, তুমি সবার সামনে এভাবে আমার সাথে কথা বললে কিভাবে? আমি এটা আশাই করিনি। তোমার থেকেও তো এমন ব্যবহার আশা করিনি হামজালা। আশা করি না তুমি তোমার অপরাধী স্ত্রীর জন্য আমার কাছে মিথ্যে বলো।
তবুও তো তুমি করেছো। তুমি ভুল ভাবছো। আমি সত্যি বলছি আমি, আর আমাকে ভুল ভাবানোর উপায়ও নেই, তাই মিথ্যা বলো না আর। ভুলে যেও না, তোমারও কিন্তু বন্দি থাকার কথা, কিন্তু আমি সেটা করতে পারছি না, কারণ তুমি আমার ভাই। তোমাকে ভীষণ ভালোবাসি, আর তোমার প্রতি আমার বিশ্বাস আছে যে তুমি বাকি নেকড়েদের মতো নও, তুমি কারো ক্ষতি করবে না। তাই যখন তোমারই বন্দি থাকার কথা ছিল, তখন অন্য কারো বন্দি হওয়ার কথায় তোমার এমন আচরণ করা ঠিক নয়। হামজালা অবিশ্বাস্য চোখে দেখছে অমরকে। অমর তাকে এই কথাগুলো বলছে, ভীষণ কঠিন শোনাচ্ছে কথাগুলো, তবে অমর ভুল বলেনি। তবুও শুনতে কেন যেন ভালো লাগেনি কথাগুলো। অমর হামজালার দুহাত স্পর্শ করে বলল, এরকম আর করো না হামজালা। ইনিভিরের মায়া থেকে বের হয়ে এসো, ভয় পেও না তাকে, সে তোমার জন্য ভালো নয়। তুমি কি বুঝতে পারছো না? আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না, আর যা তোমার জন্য ক্ষতিকর আমি তা তোমার থেকে অবশ্যই দূরে রাখবো, চিন্তা করো না। অমর কথাগুলো বলে দ্রুত পায়ে চলে গেল। ইমিনা যে তার জন্য রান্নার তদারকি করতে গিয়েছে তা তার মনেই রইল না। সে সৈন্যদের কয়েকটা দলে বিভক্ত করে প্রজাদের বাড়ি বাড়ি গিয়ে জন্তুর কামড় খাওয়া ব্যক্তিদের সন্ধান করতে বলল। বর্তমান সময়ে অচেনা জন্তুর কামড় খাওয়া মানে নেকড়েরই কামড় খাওয়া। সৈন্যদের কাজ বুঝিয়ে দিয়ে সে তার বন্ধুদের খোঁজ করতে শুরু করলো। সাথে 3-4 জন বন্ধুকে পাওয়া গেল সামিউনে। তার অমরকে দেখে বলল, আজকাল হামজালার সাথে যেন ভালো করে দেখা সাক্ষাৎ হচ্ছে না আমাদের। দ্রুত খাওয়া শেষ করো, তোমাদেরকে প্রয়োজন আমার। আমি বাইরে অপেক্ষা করছি। ওমর কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে চলে গেল। ওমর এমন তাড়া দেওয়ায় তারা কেউ আর ভালো করে খেতেই পারল না। না খেয়ে তারা খাবারের মূল্য চুকিয়ে বের হয়ে গেল। তার 4 জন রেস্তোরাঁ থেকে বের হলে ওমর বলল, চিকিৎসালয়ে যেতে হবে আমাদের। আমাদের জানতে হবে চিকিৎসক ইনিভির কেন আমাদের রাজ্যের মানুষদের এভাবে নেকড়েতে পরিণত করলো, কেন এভাবে ধ্বংস করে দিতে চাচ্ছে রাজ্যটাকে। জানতে হবে এর কোনো প্রতিকার আছে কি না, থাকলেও কি তা, তাই তার সাথে কথা বলতে হবে। কিন্তু সে কি এসব আমাদের বলবে? সে তো স্বীকারই করছে না নিজের পরিচয়। আপোষে না বললে আপোষ করিয়ে নিতে হবে আধার। চলো। ওমর বন্ধুদের নিয়ে চিকিৎসালয়ে এলো। চিকিৎসকরা ব্যস্ত হয়ে পড়লো তাকে সম্মান প্রদর্শন করতে। একমাত্র ইনিভিরই কোনো পত্রিকা দেখালো না। সে ওমরের সাথে বিরক্ত হলো। আবার কেন এসেছে এই বিরক্তিকর রাজকুমার? একজন চিকিৎসক ওমরকে বলল, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি রাজকুমার? আপনাদের সাহায্য করতে হবে না, যা সাহায্য করার চিকিৎসক ইনিভিরই করবে। ওমর ইনিভিরের দিকে তাকালো। ইনিভির একদম ভালো লাগলো না ওমরের কথাটা। আবার কোনো গন্ডগোল পাকাতে চলেছে ওমর। একদিন থেকে বন্দি করে শান্তি হয়নি, আজ আবার এসেছে কেন? ওমর ও তার বন্ধুরা ইনিভিরের কাছে গেল। ওমর জিজ্ঞেস করলো, সাহায্য করবেন না চিকিৎসক ইনিভির? কি সাহায্য চাই? কতগুলো প্রশ্নের উত্তর চাই। আশা করছি ভদ্র মেয়ের মতো উত্তরগুলো দেবেন, যদিও আপনি একজন চরম অভদ্র মানুষ। ইনিভির উপস্থিত অন্য চিকিৎসকদের দিকে তাকালো। এভাবে মানুষের সম্মুখে তাকে চরম অভদ্র বলল। ইনিভির ওমরের দিকে অগ্নি চোখে তাকিয়ে বলল, আমি আপনাকে কোনো প্রশ্নেরই উত্তর দেব না, চলে যান এখান থেকে। আগের বার আপনাকে বন্দি করেছিলাম, কিন্তু ছাড়া পেয়ে গেছেন। এবার বন্দি করলে আর হয়তো ছাড়া পাবেন না। ইনভিরকে বন্দি করে রাখতে পারবে এমন কোনো বন্দিশালা নেই, আর না আছে কোনো মানুষ। এই তো, এটাই আসল আপনি। ওমর ও তার বন্ধুরা সেই দিকে এগোনো দিলেই ইনিভির প্রায় চিৎকার করে পড়ল। আপনি বললেই আমাকে আপনার কথা শুনতে হবে? ইনিভির চেয়ার থেকে উঠে দাঁড়ালো। সদর দরজা থেকে এগোনো দিলেই ওমর পিছন থেকে গিয়ে তরবারি ধরল ইনিভিরের গলায়। ইনিভির থমকে দাঁড়ালো। ওমর রুক্ষ কণ্ঠে বলল, এক পা সামনে এগোবেন না, নয়তো গলা কেটে যাবে। আমি উদার নই যে আপনার গলা কেটে যাবে বলে তরবারি সরিয়ে নেব। এগোবেন আর? ইনিভি তরবারিটা সরিয়ে দেওয়ার চেষ্টা করলো, তবে খুব বেশি শক্তি প্রয়োগ করলো না, তাই সরাতে পারলো না। ওমর বলল, নড়াচড়া করবেন না একদম, গলা কেটে যাবে কিন্তু। চলুন, দ্বিতীয় তলায় চলুন। ওমর ইনিভিরের গলায় তরবারি ধরে ইনিভিরকে দ্বিতীয় তলায় নিয়ে এলো। এখানে রোগীরা রয়েছে যারা বেশি অসুস্থ, সবসময় চিকিৎসকদের দেখভালের প্রয়োজন হয় তার। ওমর ইনিভিরকে একটা শূন্য কক্ষে ঠেলে ফেললো প্রায়। ইনিভির চেঁচিয়ে উঠল, আপনি কার সাথে এমন ব্যবহার করছেন? আমি ইনভির, আপনি আমাকে চেনেন না। কক্ষের ভেজানো দরজার ওপাশে চিকিৎসকদের ভিড়। তার ভিতরের কথা শোনার জন্য আড়ি পেতে আছে। রাজকুমার আজ এত রেগে কেন? চিনতেই তো চাচ্ছি। বলুন, কে আপনি? নেকড়ে? সাহাইরের সব নেকড়েদের প্রধান?
সময় হলেই জানতে পারবেন আমি কি, কিন্তু জেনে হজম করতে পারবেন কিনা জানি না। ইনিফির ওমরকে তাচ্ছিল্য করে হাসলো। রেগে গেল ওমর, তরবারি নিয়ে আবার তেড়ে গেল ইনিফিরের দিকে। ইনিফির পেছাতে পেছাতে দেওয়ালের সাথে গিয়ে ঠেকলো। ওমর এবার তরবারিটা ইনিফিরের একদম গলা স্পর্শ করে ধরলো। তরবারির ধারালো অংশটা ইনিফিরের গলার চামড়ায় হালকা ক্ষত সৃষ্টি করলো। ওমর বলল, আপনার রং ঢং পূর্ণ কথা শোনার মানসিকতায় একদম নেই আজ। বলুন, কেন আপনি এই রাজ্যে এসেছিলেন? কেন ধ্বংস করতে যাচ্ছেন? কি শত্রুতা আমাদের সাথে? কে আপনি? বলুন। প্রায় চিৎকার করে উঠল ওমর। ইনিফিরের ঠোঁটের কোণ প্রশস্ত হলো, দু চোখে হিংস্রতা। সে ওমরকে ধাক্কা মারল। তার নেকড়ে শক্তির ধাক্কা এত জোরালো হলো যে ওমর অনেকটা পিছনে ছিটকে গেল। ওমর বুঝতে পারল এটা সাধারণ কোনো মানুষের শক্তি নয়, হলে তাকে এভাবে ধাক্কা মেরে এতটা দূরে সরিয়ে দেওয়া সম্ভব ছিল না। ওমরের তরবারির ধারালো অংশে ইনিফিরের গলায় যে ক্ষত সৃষ্টি হয়েছিল তা থেকে সামান্য রক্ত বের হয়েছে। ইনিফি তর্জনী আঙ্গুল দিয়ে সেই রক্তটুকু গলা থেকে মুছে নিল, এরপর আঙ্গুলে লেগে থাকা সেই রক্তটুকু খেয়ে নিল। সবাই অবাক হয়ে গেল এটা দেখে। হ্যাঁ, আপনি যা ভাবছেন আমি ঠিক তাই। একটা ছুরিজাত অস্ত্র ইনিফির দিকে ছুরি মারল ওমর। ইনভির অস্ত্রের লক্ষ্যস্থল থেকে সরে গেলেই ছুরিটা দেওয়ালে গিয়ে আঘাত করে পড়ে গেল। ইনভি বিদ্রুপ করে বলল, রাজকুমারের নিশানা লক্ষ্যচ্যুত হয়ে গেল যে। ইনভি মেঝে থেকে তুলে নিল অস্ত্রটা। চোখের পলকে যেন ওমরের কাছে চলে এলো, গভীর নিঃশ্বাস টেনে বলল, বুঝতে পারছি আপনার রক্তের ঘ্রাণ ভীষণ সুন্দর, কিন্তু রক্তের স্বাদ কেমন? ইনিভি ছুরিটা দিয়ে ওমরের গালে দাগ কাটার ভঙ্গি করতে নিলেই ওমর ইনিভিরের হাতটা ধরে ফেলল। ইনিভিরের দিকে অবিচলভাবে তাকিয়ে থেকে তার কথার প্রত্যুত্তরে বলল, সেটা আপনার কখনোই জানা হবে না। এরপর ইনিভিরের হাত থেকে ছুরিটা কেড়ে নিয়ে বলল, অপেক্ষা করুন বন্দিশালার জীবন কাটানোর জন্য। এবার রাজাও আপনাকে মুক্ত করতে পারবে না। বন্দিশালায় যাওয়ার আগে বলুন, কেন আমাদের রাজ্যের মানুষদের সাথে এটা করলেন? কেন এত মানুষের জীবন নিয়ে মজা করছেন? কি চান আপনি? তোমার কাছে বলতেই বাধ্য নই আমি। ওমরকে হঠাৎ তুমি সম্বোধন করে সবার কাছে বেখাপ্পা লাগলো ব্যাপারটা। ইনিফি দরজা দিকে খুলো। অমরের মনে হলো ইনিফির সাথে নম্র আচরণ বজায় রাখার কোনো প্রয়োজন নেই, বরং রুড আচরণই শোভাকর। সে টেবিলের দিকে তাকালো। টেবিলের উপর কাপড়ের পট্টির গুচ্ছর পাশাপাশি পড়েছে একটা রশি। ওমর টেবিলের কাছে গিয়ে সেটাকে হাতে তুলে নিল। ইনিফি দরজার কাছে এলে আতার ও ওমরের একজন বন্ধু এসে দাঁড়ালো ইনিফিরের সামনে। আতার বলল, এভাবে তো যেতে পারবে না চিকিৎসক ইনিভির। কে আটকাবে আমায়? তুমি? ইনিফির প্রশ্নটা শেষ করা মাত্রই ওমর রশিটা ছুঁড়ে মারল ইনিফিরের দিকে। ইনিফিরের গলা আটকে ধরলো ওটা। গলায় চাপ অনুভব করলো ইনিফির। গলায় কঠিনভাবে লেপ্টে থাকা রশিটাকে আঁকড়ে ধরলো দু হাতে। রাগে দাঁতে দাঁত চাপলো ইনিফির। ওমর রশির দু প্রান্ত ধরে টান দিলে ইনিফির তার কাছে চলে এলো। ওমর রশি দিয়ে আরও একটা প্যাঁচ দিল ইনিফিরের গলায়। দম বন্ধ হয়ে এলো ইনিফিরের। সে তার রাগের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। ওমর ইনিফিরের পিছনে দাঁড়িয়ে শক্ত হাতে ধরে আছে রশিটা। এবার ভীষণ রাগান্বিত স্বরে বলল সে, বলুন, কেন করেছেন এসব? কি শত্রুতা এই রাজ্যের সাথে? ইনিফিরও খুব রেগে গেছে। নিজের অত্যাধিক শক্তি প্রয়োগ করে গলা থেকে ছিঁড়ে ফেলো রশির বন্ধন। রশিটা ছুঁড়ে মারল দূরে, ফিরল ওমরের দিকে। অগ্নিচোখ স্থাপন করে বলল, সেটা রাজা ইজরায়েলের কেই জিজ্ঞেস করো। ওমর অবাক হলো। রাজা ইসলাল? সে যতটুকু দেখেছে তাতে ইনিফিরের প্রতি রাজা ইসলালের প্রতি অবলোকন করেছে। রাজা ইসলাল ইনিফিরকে ভীষণ পছন্দ করে বলেই তাকে বন্দী করারও অনুমতি প্রদান করেনি। ইনিফির তার নাম বলছে কেন? শত্রুতা কি তবে রাজা ইসলালের জন্য? কিন্তু কিভাবে? নাকি রাজা ইসলালের জন্য শত্রুতা নয়, তিনি কেবল জানেন কেন ইনিফির এমন করছে? ওমর বলল, ভনিতা না করে স্পষ্টভাবে বলুন, নিজ মুখে বলুন সবকিছু। কি বলবো? কি শুনতে চাও? এটাই শুনতে চাও যে সমগ্র সাহেরকে ধ্বংস করে দেব? হ্যাঁ, এই পুরো সাহেরকে ধ্বংস করে দেব আমি। শুধুমাত্র এই রাজ্যকে ধ্বংস করার জন্যই আমি জীবনের ঝুঁকি নিয়ে কঠোর সাধনা করে নেকড়ে হয়েছি। তোমাদের সবার বিনাশ ঘটবেই, আমি ঘটাবো। ইনিফির হাসলো। তার হাসিতে তৃপ্তি মিশে আছে। ওমর তরবারি আঁকড়ে ধরল। এসব শোনার পর ইচ্ছে হচ্ছে এক আঘাতে দেহ থেকে মস্তক আলাদা করে দেয় ইনিফিরের। সে নিজের রাগ সামলানোর চেষ্টা করে বলল, কেন এই রাজ্যের প্রতি এত ক্ষোভ আপনার? কেন? সবুর করো ওমর। জানো না সবুরের ফল মিষ্টি হয়, যদিও তোমাদের সবুরের ফল তিক্ত হবে। ধৈর্য কেমন হয় এই মুহূর্তে আমি ভুলে গেছি। সবটা খুলে বলুন। বলুন, নেকড়ে থেকে প্রতিকার পাওয়ার উপায় কি?
নয়তো এমন কিছু করতে পারি যা আপনার জন্য ভালো নয়। দুর্ভাগ্যবশত এর কোনো প্রতিকার নেই। যারা নেকড়ে হয়েছে তারা আর কখনোই সাধারণ মানুষ হতে পারবে না, আর যারা কামড়ে আক্রান্ত হয়েছে তারাও নেকড়ে হবেই। এটার শুরু ঘটেছে কিন্তু শেষ ঘটবে না। একমাত্র আমি এটা শেষ করাতে পারি, আর শেষ তখনই ঘটবে যখন সব কিছু ধ্বংস হবে। তুমি নিজের আপনজনদের নিজের চোখের সম্মুখে মরতে দেখবে। তোমার চোখের সম্মুখে নেকড়েরা তাদের ছিন্ন ভিন্ন করে ফেলবে। ইনিভির কথাগুলো বলতে বলতে একটু একটু করে এগোচ্ছিল ওমরের দিকে। যখন একদম কাছাকাছি চলে এলো, ওমর তীব্র ক্রোধে ধাক্কা মারল ইনিভিকে। ইনিভি দেওয়ালের সাথে গিয়ে ধাক্কা খেলো, তবে রাগলো না, এবার হাসলো। ওমর ইনিভির কাছে গিয়ে তার গলা চেপে ধরে পড়ল। একটু ভয় করুন ইনিভির, আমি চাইলে এই কক্ষের ভেতরে আপনাকে এই মুহূর্তে মেরে রেখে চলে যেতে পারি। আমাকে কেউ বাধা দেওয়ারও নেই এখানে। রাজকুমারের দাপট দেখাচ্ছ, কিন্তু তুমি আদৌ রাজকুমার তো? ইনিভিরের কণ্ঠে গাঢ় সন্দেহের প্রকাশ। ওমর ইনিভিরের এ কথায় ভীষণ রকম চমকালো। হঠাৎ এরকম একটা কথা কেন বলল সে? আবার সন্দেহযুক্ত চোখের দৃষ্টি। ওমর কয়েক মুহূর্ত হতবিহ্বল হয়ে তাকিয়ে রইল। এর পরপরই তার মনে হলো ইনিভি তাকে এ কথা বলে তার মনোযোগ অন্যদিকে ধাবিত করার চেষ্টা করছে। ওমর আরও রেগে গেল, দু চোখে ভয়ঙ্কর দৃষ্টি এঁটে পড়ল। অযথা কথা বাড়ানো বন্ধ করুন, সত্যি করে বলুন, এর কি কোনোই প্রতিকার নেই? বললামই তো নেই, সত্যিই নেই। রাজা ইজলালের সাথে কোনো শত্রুতা রয়েছে আপনার? কেন ধ্বংস করতে যাচ্ছেন সাহাইর? কারণ এটা ধ্বংসেরই যোগ্য। ইনিভির গলা থেকে হাত সরিয়ে দিল ওমরের। তার গলা লাল বর্ণ ধারণ করেছে। ইনিভির বলল, আমি চাইলে তোমাদের সবাইকে এখানে মেরে ফেলতে পারি, কিন্তু না, আমি তা করব না। কারণ আমি চাই তোমাকে হামজালা মারুক, আর হামজালাকে মারবো আমি। কথাটা বলে ইনিভির চোখের পলকে তার পিঠ ঘেঁষা দেওয়ালটার সাথে তাকে একদম কাছের জানালাতে লাফ দিল বাইরে। সবাই আটকে উঠল। ইনিভির এমন কিছু করবে তা কেউ ধারণাও আনতে পারেনি। ওমর জানালা দিয়ে নিচে তাকালো। তার বন্ধুরাও দৌড়ে এলো জানালার কাছে। তার দেখলো যেখানে ইনিভির নিচে পড়ার কথা ছিল সেখানে একটা নেকড়ে পড়েছে রাস্তার উপর। এটাই ইনিভির। নেকড়ে ইনিভির। আশেপাশে মানুষ নেকড়ে দেখে ভয় চিৎকার করলো, দ্রুত সরে যেতে লাগলো দূরে। নেকড়েটা পথচারী মানুষদের মাঝখান দিয়ে দৌড়ে পালাচ্ছে। ওমর ও তার বন্ধুরা যতক্ষণে দ্বিতীয় তলা থেকে নিচে নামলো, রাস্তায় এসে পৌঁছালো, ততক্ষণে ইনিভির উধাও হয়ে গেছে। ইনিভিরকে হারিয়ে ভীষণ ক্রোধাবিষ্ট হলো ওমর। না, এভাবে তাকে হারালে চলবে না, তাকে খুঁজে বের করতে হবে, বন্দি করতে হবে বলো। সে প্রজাদের কাছে জিজ্ঞেস করতে লাগলো কোন দিকে গেছে ইনিভির। প্রজারা যে পথ দেখালো সে পথে তাদের কথা অনুসরণে এগুলো তারা, কিন্তু ইনিভিকে পাওয়া গেল না। এই মুহূর্তে ইনিভিকে খুঁজে বের করা খুবই জরুরি। ওমর একটা সংখ্যাগরিষ্ঠ দলকে ইনিভিকে খুঁজে বের করার জন্য নিযুক্ত করলো। তন্ন তন্ন করে খোঁজা শুরু হলো ইনিভিকে। সেই সাথে ইনিভির পরিচয়ও দ্রুত এক কান থেকে দোকান হতে লাগলো। একসময় সবাই জানলো ইনিভির একজন নেকড়ে। শাহিরে নেকড়ে চড়ানোর জন্যই সেই দায়ী। মারোয়া জানে না আগামীতে কি হতে চলেছে তার সাথে। সে নাকি নেকড়ের কামড় খেয়েছে। কি হয় নেকড়ের কামড়ে? মানুষ সুস্থ হয় না, মার যায়। মৃত্যুর কথা ভাবতে গিয়ে মারোয়ার বুক কাঁপে। মাঝে মাঝে যখন অসহ্য যন্ত্রণায় ছটফট করতে হয় তখন তার মনে হয় সত্যি সত্যি বুঝি মৃত্যু এলো তাকে নিতে, কিন্তু সে বেঁচে আছে এখনো। তবে কি মৃত্যু শেষ পরিণতি নয়, অন্য কিছু? বিদ্যাদের কথোপকথন শুনেছে সে। শাহিদের নেকড়েগুলো নাকি সাধারণ নেকড়ে নয়, নেকড়েগুলোর আসলে মানুষ। মানুষেরা নেকড়ের রূপ ধারণ করে। সে এটাও শুনেছে যে নেকড়ের কামড়ে সাধারণ মানুষও নাকি নেকড়ে হয়ে যায়। তার সাথেও কি তাই হবে? সেও কি নেকড়ে হবে? ভাবতে গিয়ে স্তব্ধ হয়ে যায় মারোয়া। কামড় খাওয়ার পর থেকেই তাকে নিজের কক্ষে রাখা হয়েছে, বাইরে বের হতে দিচ্ছে না কেউ। বাইরে থেকে দরজা বন্ধ করে রাখা হয় যখন সে একা থাকে। যখন বাইরে যাওয়া খুব প্রয়োজন তখন নামিরা তাকে নিয়ে যায়। সবে এখানে আসে তাকে দেখতে, এখানেই তার খাবার দেওয়া হয়। এগুলো কি ইঙ্গিত করে? এগুলো যেন তার নেকড়ে হওয়ার সম্ভাবনাকেই নির্দেশ করছে। নামিরা মারোয়ার ভেষজগুলো গুছিয়ে রাখছিল। চিকিৎসক বেশ কয়েক ধরনের ভেষজ দিয়েছিল মারোয়াকে, সেগুলো নিয়মমাফিক খাওয়ানো হচ্ছে। মারোয়ার কক্ষের পানির পাত্রটা শূন্য হয়ে গেছে। মারোকে একটা ভেষজ খাওয়ানো বাকি, এজন্য পানির প্রয়োজন। নামিরা পানির পাত্রটা নিয়ে দরজা দিকে এগোলেই মারোয়া ডাকলো, বোন নামিরা। হ্যাঁ বলো। আমি কি নেকড়ে হয়ে যাব? আশঙ্কিক মারোয়ার এই প্রশ্নে হক চুকিয়ে গেল নামিরা। মারোয়াকে তো নেকড়ে হবে এমন কিছু তার বলেনি কেউ। এই প্রশ্ন কিভাবে করছে তাহলে? ও কি কোনোভাবে জেনে গেল?
নামিরা চায়নি মারোয়া এটা এত তাড়াতাড়ি জানুক। এটা জানলে মারোয়া অনেক ভেঙে পড়বে। এমনকি তার সন্দেহ ছিল হয়তো মারোয়া এটা জেনে গেলে বেঁচে থাকার ইচ্ছা হারিয়ে ফেলবে। কিন্তু এখন যখন তাকে এই প্রশ্ন করে ফেলেছে, তখন কি তার লুকানো উচিত, নাকি সব বলে দিয়ে মেয়েটাকে খুব কষ্ট দেওয়া উচিত? নামিরা সিদ্ধান্ত নিতে সময় লাগলো। সে মারোয়াকে অভয় দিতে চেয়ে বলল, তেমন কিছু ঘটবে না। নামিরার উত্তরে মারোয়া বুঝতে পারলো এর মানে নেকড়ের কামড়ে মানুষ আসলে নেকড়ে হয়ে যায়। আগামীর কথা চিন্তা করে মারোয়ার চোখে জল নামে। সে নামিরার কথার প্রতি উত্তরে বলল, তাহলে আমার কেন মনে হচ্ছে আমি একজন নেকড়ে হতে চলেছি? মারোয়ার চোখের জলে হৃদয় ভাঙে নামিরার। ভীষণ কষ্ট অনুভূত হয়। সে এগিয়ে এলো মারোয়ার কাছে, মারোয়ার কপালে চুমু খেলো। বয়সে তার কণ্ঠে বলল, চিন্তা করো না, আমরা তো আছি, কোনো ক্ষতি হতে দিব না তোমার। আর আমি যদি নেকড়ে হয়ে ক্ষতি করি আপনাদের? থমকে যায় নামিরা। মারোয়ার চোখের জল ভারী হয়ে জড়ছে এবার। মারোয়া কন্দিত কণ্ঠে বলল, আমি নেকড়ে হতে চাই না বোন নামিরা, কিছুতেই চাই না। মারোয়া কাঁদতে লাগলো নামিরাকে জড়িয়ে ধরে। অনেকক্ষণ কাঁদলো। নামিরা আর সান্ত্বনা দিতে পারল না ওকে। মিতার সান্ত্বনায় বাণী আওড়ানোর মনোবল ভেঙে গিয়েছে তার। সে নিজ থেকে মারোয়াকে ছাড়লো না। মারোয়া যখন তাকে ছেড়ে দিল, তখন সে কিছু না বলেই পানি আনতে চলে গেল। আসলে বলার কিছু পেল না। কখনো কখনো দুঃখবোধ মানুষকে ভাষাহীন করে দেয়। মারোয়ার কক্ষে দরজা বন্ধ করে দিল সে বাইরে থেকে। পানি নিয়ে ফিরতে গিয়ে শুনল সদর দরজায় করাঘাতের শব্দ। সদর দরজাটা সাবধানতার জন্য বন্ধ করে রাখতে বলছে মামা সুলাইমান। এর জন্য বেশিরভাগ সময়ই বন্ধ থাকে। একজন ভিত্তা দরজা খুলো। আলীর 3 জন বন্ধুকে দেখা গেল। তার আলীর খোঁজ করছে। আলী বাইরে বের হওয়ার জন্য তৈরি হচ্ছিল। এরই মাঝে বন্ধুদের কলাস্বর শুনে কেউ ডাকার আগে চলে এলো সে। এসে দেখলো তার বন্ধুরা নামিরার সাথে কথা বলছে। একজন বলল, হ্যাঁ, তাকে খোঁজা হচ্ছে এখন তন্ন তন্ন করে। কাকে খোঁজা হচ্ছে? খবর শুনেছ আলী? যুবরাজের স্ত্রী চিকিৎসক ইনিভির নাকি একজন নেকড়ে। তার মধ্যেই নাকি আমাদের রাজ্য নেকড়ে ছড়িয়েছে। ভাবতে পারছো কি ভয়ঙ্কর ব্যাপার? দ্বিতীয় রাজকুমার তার সাথে কথা বলতে গিয়েছিল চিকিৎসালয়ে। সে চিকিৎসালয়ের 2য় তলা থেকে লাফ দিয়েছে, নেকড়ে হয়ে পালিয়ে গেছে। 2য় রাজকুমার অনেক লোক লাগিয়েছে তাকে খুঁজতে, এখনও পাওয়া যায়নি। আলী এসব শুনে হতভম্ব হয়ে গেল। প্রথম রাজকুমার স্ত্রী একজন নেকড়ে। সেই নেকড়ে ছড়ানোর পিছনে রয়েছে। আলী নামিরার দিকে তাকালো। নামিরাকে দেখে মনে হচ্ছে না সে চমকেছে। তবে নামিরাকে আগে থেকে জানতো। সে নামিরা থেকে চোখ সরিয়ে বন্ধুদের দিকে তাকিয়ে বলল, সত্যি বলছো তোমরা? হ্যাঁ, এটা এখন রাজধানীর বেশিরভাগ মানুষ জেনে গেছে। আমাদের উচিত ওই নেকড়ে রাজদ্রোহিণীকে খুঁজে পেতে সাহায্য করা। চলো 2য় রাজকুমারকে সাহায্য করি। আলী বরাবরই ভীষণ উৎসুক গোছের মানুষ। কোনো অভিযানে অংশগ্রহণ করতে সে খুব পছন্দ করে। আর এখন তো নেকড়েদের প্রতি রয়েছে তার ভীষণ ঘৃণা ও ক্রোধ। তাই 2 মিলে সে তো অবশ্যই যাবে। বন্ধুদের সাথে ইনিভিকে নিয়ে কথা বলতে বলতে নিবাস থেকে বের হলো আলী। আলীতে যেতে দেখে নামিরা নিজে আর এই নিবাসে বসে থাকতে পারছে না। সেও এখন এই রাজ্যের বাসিন্দা। তাকেও এই রাজ্যের ভালো মন্দ সামিল থাকতে হবে। রাজ্যে বিপদ কাটানোর জন্য কাজ করতে হবে। আর সে তো কোনো দুর্বল মানবী নয়, সে যেতেই পারে। বোন তোয়াফাও তো গিয়েছে, কিন্তু তার ভয় মারোয়াকে নেই। যদিও তার মনে হয় না মারোয়ার মাঝে এত তাড়াতাড়ি নেকড়ের সত্তা জাগ্রত হতে পারে। তবে হওয়াটা তো অসম্ভব নয়। মারোয়ার মাঝে যদি নেকড়ের সত্তা জাগ্রত হয় আর যদি কারোর ক্ষতি করে বসে। মারোয়ার কারণে বাধা পড়ে গেল নামিরা। নিবাসে এখন মামা সুলাইমান, ভাই আলী ও বোন তোয়াফা নেই। তাই তাকে নিবাসের মানুষদের সুরক্ষার কথা চিন্তা করে থাকতে হবে। নামিরা মারোয়ার কক্ষের দিকে যেতে লাগলো। কাজেমার সাথে দেখা হলো প্রতিমধ্যে। সে কাজেমাকে দেখে বুঝতে পারলো কাজেমা কিছু বলতে চাচ্ছে, কিন্তু ইতস্তবোধ করছে। নামিরা বলল, কিছু বলবে? নামিরা প্রশ্ন করার কাজেমার ইতস্তবোধ কিছুটা হালকা হলো। সে জড়তা নিয়ে বলল, আপনি কি আমাকে তরবারি চালানোর প্রশিক্ষণ দেবেন? না মানে আমি শিখতে আগ্রহী। নেকড়ের মোকাবেলা করার জন্য ভালো হবে, তাই না? নামিরা খুশি হলো কাজেমার কথায়। মেয়েটা ঠিক বলেছে। তরবারি চালানোর দক্ষতা থাকলে নেকড়ের বিরুদ্ধে লড়াই করতে পারার মতো একটা মানসিক শক্তি থাকে অন্তত। নামিরা বলল, আচ্ছা শেখাবো। কাজেমা খুশি হলো, ধন্যবাদ জানালো নামিরাকে। সেও এবার নামিরার সাথে সাথে এগুতে লাগলো মারোয়ার কক্ষের কাছে। বিকেল এখন। সেই সকাল থেকে খোঁজ চলছে। এত তো জায়গায় খোঁজার পরও ইনিভিকে পাওয়া যায়নি। কোথায় গিয়ে লুকিয়ে আছে সেই জঘন্য মানবী? হঠাৎ করে এরকম পালিয়ে গেল। কিন্তু কতক্ষণ পালিয়ে থাকবে? ফিরে তো আসতেই হবে। কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব তাকে খুঁজে বের করে বন্দি করাই ভালো।
তার বাইরে ঘুরে বেড়ানো মানে এখন আতঙ্ক। ওমরের মনে হচ্ছে সে বাইরে থাকলে বিপদ বাড়বে। ইনিফিকে খোঁজার কাজ এখনো অব্যাহত। ওমর ইনিফিকে খোঁজার চক্করে রাজার সাথে কথা বলার সুযোগ পায়নি, এতক্ষণ ব্যস্ত ছিল। কিন্তু রাজার সাথে কথা বলাও গুরুত্বপূর্ণ। ইনিফি কেন রাজার নাম উচ্চারণ করলো তখন? আর কেনই বা এমন প্রশ্ন তুলো? তুমি আদৌ রাজকুমার তো? এই প্রশ্নটা নিয়ে প্রথমে মাথা ঘামেনি সে। নিজকে অহেতুক হিসাবে নিয়েছিল কথাটাকে, কিন্তু না, এখন এটা নিয়ে তার ভাবনা হচ্ছে। মনে হচ্ছে এমন সন্দেহ প্রকাশের কোনো কারণ তো অবশ্যই ছিল। এই ইনিফির আসলে কে? রাজার সাথে কি সম্পর্ক তার? রাজপ্রাসাদে এসে পৌঁছেছে ওমর। সে প্রথমে রাজসভায় গেল, কিন্তু সেখানে নেই রাজা। রাজা ইজলালের চোখে রেখে এসেছিল তন্দায়। ওমরের আসার সংবাদে ঘুম কেটে গেল তার। তিনি ওমরকে ভিতরে আসতে বললেন। ওমর কক্ষের ভিতরে প্রবেশ করে দেখল রাজা ইজলাল দর্পণের সম্মুখে দাঁড়িয়ে আছে, চুলে চিরুনি বুলাচ্ছে। দরজা বন্ধ হওয়ার শব্দ হলো পিছনে। ওমর জিজ্ঞেস করলো,